নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গতকালের এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। এই এফআইআই এরা নিয়মিতই তাদের যে সেলিং সেটা জারি রেখেছে। গতকাল মানে সোমবার দিনেও এই যে এফআইআই এরাই 9,365 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে এই ডিআইআই দেখতে পাচ্ছেন এরা কিন্তু ভালো পরিমাণে কিনছে। এই ডিআইআই এরাই 12,593 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এরকম প্যাটার্নই লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন যে এফআইআই বিক্রি করছে এবং তার প্রায় সমপরিমাণ শেয়ার এই ডিআইআই এরা কিনছে। আর এই এফআইআইদের যে নিয়মিত সেলিং হচ্ছে এটা কখনোই মার্কেটের জন্য পজিটিভ নয়, কারণ এই মার্কেটকে ওপরে উঠতে গেলে এই এফআইআইদের মার্কেটে ফিরে আসা খুবই জরুরি। আর মোটামুটি যদি দেখেন এই মার্চ মাস শুরু হওয়ার পর প্রায় 13-14খানা ট্রেডিং সেশন আমরা দেখেছি এবং এই 13-14খানা ট্রেডিং সেশনে এই এফআইআইরা মোটামুটি 66,000 কোটি টাকার মতো শেয়ার বিক্রি করে দিয়েছে। যদিও তার উল্টো দিকে এই যে ডিআইআই এরা কিনছে, তবুও এটা কিন্তু যথেষ্ট নয়। এরপরে আমেরিকান মার্কেট, এইখানে দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট এটা কিন্তু পজিটিভ ভাবে ক্লোজিং দিয়েছে। এই ডাউ জোন্স এটা 0.83% বেড়ে বন্ধ হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট রয়েছে এখানে 268 পয়েন্ট এবং পার্সেন্টেজ হিসেবে 1.22% তেজি এই নাসডাকে দেখা গেছে। আর এই নাসডাক ডাউ জোন্স এগুলোতে তেজির একটাই কারণ, এইখানে দেখতে পাচ্ছেন অয়েলের যে প্রাইস সেখানে কিছুটা পতন দেখা গেছে। কি কারণে পতন দেখা গেছে? এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প ওয়ার্নিং দিয়েছে। কাদের ওয়ার্নিং দিয়েছে? যারাই ইরানের সঙ্গে এই যুদ্ধে সাথ দিচ্ছে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং দিয়েছে যে ইরানকে যদি তারা সাহায্য করে তাহলে কিন্তু আমেরিকার তরফ থেকে তাদের উপর অ্যাটাক করা হতে পারে। এরপর ইন্ডিয়ান এডিয়ার গুলো ইনফোসিস এডিয়ার দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। এই উইপ্রো এডিয়ার এটা 2.21% ডাউনে বন্ধ হলো। এইচডিএফসি ব্যাংকের এডিয়ার প্রায় 3.5% আপ। আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা বলতে পারেন 3% ওপরে বন্ধ হয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 0.5% ডাউন এবং এই যাত্রা অনলাইন এখানেও প্রায় 1%-এর কাছাকাছি ডাউনফল দেখতে পাওয়া গেছে। আর এই গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে? এই গিভ নিফটির তরফ থেকে খুবই ভালো সংকেত আসছে। এই আজকে সকালে যে ওপেন হয়েছে এখনই দেখতে পাচ্ছেন এই 115 পয়েন্টের কাছাকাছি বাড়া, প্রায় 0.5% বাড়া রয়েছে। এবং যদি গতকালেরও কথা বলি, এই গতকাল সেকেন্ড হাফ থেকেই এই যে গিভ নিফটি এটা ভালো সংকেতই দিচ্ছিল। মোটামুটি দেখতেই পাচ্ছেন এই 23,200-র কাছাকাছি চলে এসেছিল গিভ নিফটি, সেখান থেকে কিন্তু এখন 23,500-র উপরে রয়েছে। মোটামুটি 300 পয়েন্টের কাছাকাছি তেজি এই গিভ নিফটিতে কালকে সেকেন্ড হাফ এবং আজকের মর্নিং মিলিয়ে দেখা যাচ্ছে। তো এটা ভারতীয় মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ সংকেত। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, অনেকদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি একটা আইপিও মার্কেটে আসবে। সেটা কিসের আইপিও? এই ফোনপের আইপিও। কিন্তু সেই ব্যাপারে আরো কিছুটা দেরি হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন ফোনপে কি করে দিয়েছে, পজ আইপিও প্রসেস, মানে আইপিও যে প্রসেসিংটা সেটা বর্তমানে পজ করে দিয়েছে। কিসের জন্য? সাইটিং জিওপলিটিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড মার্কেট ভলিটিলিটি। মানে বর্তমানে দেখতে পাচ্ছেন এই জিওপলিটিক্যাল টেনশনের কারণে এই মার্কেটে ভলিটিলিটি দেখা যাচ্ছে এবং ভলিটিলিটি মানে মার্কেটে প্রেসারই দেখা যাচ্ছে। এবং এই সময় কোনো কোম্পানি চাইবে না তাদের আইপিও মার্কেটে নিয়ে আসতে, কারণ এই সময় মার্কেটে আনলে তারা ঠিকঠাক ভ্যালুয়েশন কিন্তু পাবে না। তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন অনেকে ডিম্যাট অ্যাকাউন্টও বন্ধ করে দিচ্ছে। তো ফুললি সাবস্ক্রাইব হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় কম থাকে, তার সঙ্গে সঙ্গে জিএমপিও কম থাকে এবং এইসব কারণেই এই যে প্রসেস সেটাকে বন্ধ করেছে। তবে এই বন্ধ করাতে একটা কোম্পানির জন্য কিছুটা লাভ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পেটিএম কোম্পানিটা রয়েছে এটা প্রায় 3.82% এই খবরেই বেড়েছে। কিসের জন্য বেড়েছে? কারণ দেখতেই পাচ্ছেন এই যে পেটিএম তারা হচ্ছে ফোনপের একটা রাইভাল, মানে কম্পিটিটর বলতে পারেন। মানে যদি এই ধরনের কোম্পানিগুলোতে আপনি যেতে চান তাহলে এখন আপনার কাছে একটা অপশন কম থাকছে, মানে ফোনপে কম থাকছে। আপনাকে মার্কেটে ইনভেস্ট করতে গেলে এই যে পেটিএম এই ধরনের শেয়ারে ইনভেস্ট করতে হবে এবং সেই কারণেই এই পেটিএম এর মতো শেয়ারটা 4%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়াও পেটিএম এর জন্য আর একটা খবর আছে। এখানে দেখতে পাচ্ছেন পেটিএম কি করেছে, ইন্ট্রোডিউস বিল্ট ইন ক্যালকুলেটর। যেমনটা আগে দেখতে পাচ্ছিলেন বিভিন্ন জায়গায় গেলে আপনি যখন পেমেন্ট করতে যেতেন আপনাকে আগে ক্যালকুলেটর অ্যাপ খুলতে হতো এবং সেই ক্যালকুলেটর অ্যাপে ধরুন আপনি বিভিন্ন জিনিসপত্র কিনলেন, সেগুলোকে যোগ করে নিয়ে তারপরে পেটিএম অ্যাপে এসে আবার পেমেন্ট করতে হতো। কিন্তু এখন পেটিএম তারা এই ফিচারটা দিয়ে দিয়েছে যে আপনি পেটিএম অ্যাপেই বিভিন্ন জিনিস কিনে সেটা যোগ করে নিতে পারবেন যে কত টাকা হলো এবং তারপরে সেই পেটিএম এর উইন্ডো থেকেই আপনি এই পেমেন্টটা করে দিতে পারবেন। এবং এই নতুন একটা ফেসিলিটি এটাও কিন্তু শেয়ারটাকে একটা পজিটিভ মোমেন্টাম দিয়েছে। তারপরে তেজস নেটওয়ার্ক লিমিটেড কোম্পানিতে গতকাল 5%-এর কাছাকাছি তেজি আমরা দেখতে পেয়েছি। কি খবর বেড়েছে? কিছু অর্ডারের কারণেই বেড়েছে। কোম্পানি দেখতে পাচ্ছেন একসময় 8% পর্যন্ত বেড়ে গিয়েছিল। কেন বেড়েছিল? কোম্পানি একটা 4G নেটওয়ার্ক এক্সপেনশনের অর্ডার পেয়েছে। কোথা থেকে পেয়েছে? এই সাউথ এশিয়া থেকে পেয়েছে। এবং যখনই এই কোম্পানিগুলো অর্ডার পাবে তখনই কিন্তু তেজি দেখা যাবে। এর আগে যখন রেডিও সংক্রান্ত অর্ডার এসেছিল তখন স্টক কিন্তু 2-3 দিনে প্রায় 60%-এর কাছাকাছি বেড়েছিল। কারণ এই কোম্পানি কিভাবে চলে? কোম্পানি কিন্তু ব্যবসার মাধ্যমেই চলে। যত ব্যবসা বাড়বে এই কোম্পানির শেয়ারের যে দাম সেটাও কিন্তু সেভাবে বাড়বে। তারপরে বন্ধন ব্যাংক লিমিটেড এই স্টকেও আমরা দেখতে পেয়েছি আইডিবিআই ব্যাংকের পাশাপাশি ভালো
একটা পতন দেখা গেছে, 7.60% বেড়েছে। আইডিবিআই ব্যাংক তো পড়েছিল কি কারণে? কারণ তারা ওএফএস এর যে প্ল্যান সেটাকে বর্তমানে ক্যান্সেল করেছে, মানে স্টেক সেলের প্ল্যানটা, কারণ তাদের মনোমতো প্রাইসে কেউ বিট দেয়নি। আর বন্ধন ব্যাংক এরা কেন পড়লো? এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা একসময় লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছিল। কোম্পানির প্রমোটার দেখতে পাচ্ছেন বিভিন্ন উপায় খুঁজছে। কিসের ব্যাপারে? এই স্টেক সেলের ব্যাপারে, মানে বিভিন্ন উপায়ে তারা তাদের এই যে স্টেক সেটা সেল করতে চায়। বিভিন্ন যে বড় বড় লং টার্ম ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে, যেমন এই আইএফসি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে জিআইসি, এরা এই স্টক থেকে এক্সিট নিতে চায় এবং সেই কারণেই তারা বিভিন্ন উপায় খুঁজছে। আর এই বড় বড় ইনভেস্টরদের বেরিয়ে যাওয়াটা, এটা মার্কেট কিছুটা নেগেটিভ ভাবেই দেখে এবং সেই জন্যই এই স্টকে কিছুটা পতন এসেছে। এছাড়াও এই কোম্পানি পড়ার আরো একটা কারণ রয়েছে। কিসের জন্য? দেখতেই পেয়েছেন আমাদের যে ইলেকশন কমিশন রয়েছে, তারা এই 4খানা রাজ্য, যেমন এই আসাম, তার সঙ্গে সঙ্গে কেরালা, তারপরে তামিলনাড়ু, তারপরে এই ওয়েস্ট বেঙ্গল, এইখানে কি করে দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ভোট সেটা ঘোষণা করে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে এই যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এই যে পুন্ডুচেরি, এইখানেও ইলেকশন ঘোষণা করে দিয়েছে। এবং যদি বন্ধন ব্যাংকের ব্যবসা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, এই দুটো রাজ্যে এই বন্ধন ব্যাংকের বিরাট ব্যবসা রয়েছে। মোটামুটি 45%-এর কাছাকাছি ব্যবসা রয়েছে। আর এই ভোটের সময় কি হয়, অনেক গভর্নমেন্ট এই ঘোষণা করে দেয় যে অনেকের লোন মুকুব করে দেওয়া হবে। আর এই ধরনের যে কোম্পানি রয়েছে, মানে বন্ধন ব্যাংক, এরা কি করে থাকে, এরা এমন এমন সেগমেন্টে লোন দিয়ে থাকে, মানে কৃষি লোন, এই ধরনের লোনগুলো দিয়ে থাকে। আর এই সময় যদি লোন মুকুব করে দেওয়া হয়, তাহলে কি হবে, এই কোম্পানিগুলোর যে এনপিএ সেটা বেড়ে যাবে, মানে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ যে লোনটা দিয়ে তারা ফেরত পাচ্ছে না, সেই লোনের যে পরিমাণ সেটা অনেকটাই বেড়ে যাবে। আর এই ভয়েই এই স্টক কিন্তু পড়েছে, যদিও এই ব্যাপারে এখনো কোনো ঘোষণা হয়নি। তবে বেশিরভাগই সময় দেখবেন এই ভোটের সময় এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, এই ধরনের কোম্পানিগুলোতে প্রেসার দেখা যায়। তারপরে টাটা মোটরস লিমিটেড, তো এই টাটা মোটরস লিমিটেডের কোন কোম্পানিটা? যখন শুধু টাটা মোটরস শুনবেন তখন এটা বুঝে নেবেন টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল। আর যখন টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল বলতে হবে, তখন কিন্তু সরাসরিভাবে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেলই বলতে হবে। কারণ টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেস, সেটাই কিন্তু এই টাটা মোটরস থেকে আলাদা হয়েছে। কোম্পানিতে প্রায় 2.20%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। এইখানে কোম্পানি কি করতে চলেছে? এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কমার্শিয়াল ভেহিকেলের প্রাইস সেটা বাড়াতে চলেছে। কবে থেকে বাড়বে কমার্শিয়াল ভেহিকেলের প্রাইস? মানে এই ট্রাক বলুন, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন পিকআপ ভ্যান রয়েছে, তো এই এপ্রিলের 1 তারিখ থেকে এই টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেলের যে প্রাইস সেগুলো বাড়বে। আর এই মার্চ মাসের সময় করে বিভিন্ন গাড়ি কোম্পানি, সে প্যাসেঞ্জার ভেহিকেল বলুন বা কমার্শিয়াল ভেহিকেল, এদের দাম কিছুটা কম থাকে, কারণ এই সময় স্টক খালি করতে হয়, আরো বিভিন্ন প্রসেস থাকে। কিন্তু যখন এপ্রিল মাস পড়ে যাবে, তখন দেখতে পাবেন আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিগুলো তাদের গাড়ির যে দাম সেটা বাড়াতে চলেছে। আর এই কোম্পানি গাড়ির দাম বাড়াচ্ছে, মানে কোম্পানির যে রেভিনিউ সেটা বাড়বে, অর্থাৎ ইনভেস্টরদের জন্য কিন্তু ভালো। এবং যারাই গাড়ি কিনবে তাদের উপর কিছুটা প্রেসার তৈরি হবে, মানে বেশি দাম দিয়ে কিনতে হবে। এরপরের কোম্পানি আদানি টোটাল গ্যাস। তো এই গ্যাসের সংকট দেখা যাওয়ার পর একটা ভালো র্যালি দেওয়ার পরে এই টপ লেভেল থেকে যদি দেখেন, এই দুদিনে প্রায় 14%-এর কাছাকাছি পড়ে গেছে। কিসের জন্য পড়েছে? কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে অতিরিক্ত গ্যাসের প্রাইস সেটা কাট করে দিয়েছে, প্রায় 30% পর্যন্ত কাট করেছে। মানে এই যে ইন্ডাস্ট্রি, এখানে তো আদানি টোটাল গ্যাস এরাই গ্যাস সাপ্লাই করতো এবং যে অতিরিক্ত গ্যাসটা লাগতো তার উপর একটা চার্জ বসাতো, তো সেই চার্জের যে প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। আগে দেখতে পাচ্ছেন এই 119 টাকা 90 পয়সা পার স্ট্যান্ডার্ড কিউবিক মিটার হিসেবে চার্জ নিত, তো সেটাকে কমিয়ে কত করেছে? এই 82.95। মানে এখান থেকে বুঝতে পারছেন কোম্পানির রেভিনিউ কমে যাবে এবং সেই কারণেই এই স্টকে কিন্তু প্রেসার এসেছে। তার মানে এই নয় যে কোম্পানি লস করে এই গ্যাসটা দিচ্ছে, আগে যে পরিমাণে লাভ করতো সেই লাভের যে পরিমাণ সেটা কিন্তু কমলো কিছুটা। আর যদি এলপিজির কথা বলি, দেখতেই পাচ্ছিলেন এই সংকট দেখা যাচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে প্যানিক বুকিং সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে, প্রায় 77 লাখ পর্যন্ত কমেছে। কার পরে কমলো? যখন এই গভর্নমেন্ট অ্যাসিওর করে দিয়েছে যে স্টেবল সাপ্লাই পাওয়া যাবে, তারপর থেকেই কিন্তু এই যে প্যানিক বুকিং সেটা অনেকটাই কমেছে এবং এটা অবশ্যই ভালো ব্যাপার। এরপর একটি কোম্পানি স্নোম্যান লজিস্টিক্স লিমিটেড, এর আগের দিন মার্কেট বন্ধ হওয়ার মোটামুটি 5 মিনিট আগেই একটা বড় র্যালি দেখতে পেয়েছি, প্রায় 5%-এর উপরে বেড়েছে। কি কারণে বেড়েছে? এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন প্রায় 6,500 প্যালেট কোল্ড চেন হাব তৈরি করবে। কোথায় তৈরি করবে? পাটনাতে তৈরি করবে, যেখানে দেখতে পাচ্ছেন এই -25°C থেকে এই +20°C রেঞ্জের মধ্যে এই যে ফেসিলিটি সেটা দেওয়া হবে। আর কোন কোন সেক্টরকে এই ফেসিলিটি দেওয়া হবে? এখানে দেখতে পাচ্ছেন এই সি ফুড, আইসক্রিম, তারপরে কিউএসআর রয়েছে, মানে কুইক সার্ভিস রেস্টুরেন্ট, তারপরে ফ্রুট রয়েছে, ভেজিটেবল রয়েছে, ফার্মাসিউটিক্যালস। তো এই কোল্ড স্টোরেজ যে পরিষেবা সেটাই কোম্পানি দেবে এবং 6,500 খানা এই যে কোল্ড চেন হাব সেটা তৈরি করতে চলেছে। আর এত বড় একটা প্রজেক্ট ঘোষণার পরে এই স্টকে ভালো তেজি এসেছে। এরপরের কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এখানে যদি এই কোম্পানির কথা বলি, এরা স্যামসাং এর সঙ্গে পার্টনারশিপ করেছে। আর এই স্যামসাং এর সঙ্গে পার্টনারশিপ করেছে, এই খবর শুনলে প্রথমে আপনাদের মনে এই প্রশ্ন তৈরি হবে, তাহলে রিলায়েন্স এরা কি মোবাইল ফোন তৈরি করতে চলেছে? তো বলে রাখি, এই যে স্যামসাং, এরা কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন তৈরি করে না, এদের বহু বিজনেস রয়েছে। আমরা শুধুমাত্র এই মোবাইল ফোন, টিভি এইগুলোর জন্য এই স্যামসাংকে চিনি। এইখানে রিলায়েন্স এরা দেখতে পাচ্ছেন এই $3 বিলিয়ন একটা ডিল সাইন করেছে। মোটামুটি যদি ইন্ডিয়ান রুপিতেও বলি, প্রায় 27,000 কোটি টাকার কাছাকাছি এই ডিল সাইন করার খবরটা দেখতে পাওয়া যাচ্ছে। কাদের সঙ্গে সাইন করেছে? এই স্যামসাং সিএনটির সঙ্গে করেছে। কিসের ব্যাপারে? 15 ইয়ার সাপ্লাই অফ গ্রিন
অ্যামোনিয়া। এই 15 বছর ধরে এই স্যামসাংকে এই যে গ্রিন অ্যামোনিয়া সেটা সাপ্লাই করবে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। আর এই গ্রিন অ্যামোনিয়া এটা কিসে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন, এই সাস্টেনেবল ফার্টিলাইজার, তার সঙ্গে সঙ্গে জিরো কার্বন মেরিন টাইম ফুয়েল, হাইড্রোজেন এনার্জি ক্যারিয়ার, তারপরে পাওয়ার জেনারেশন এবং এনার্জি স্টোরেজ, এই ধরনের প্রজেক্টগুলোতে ব্যবহার করা হয়। এরপরে জিএমডিসি, এই কোম্পানিটাকে মূলত আমরা রেয়ার আর্থ মেটেরিয়ালের সঙ্গে সংযুক্ত হিসেবে চিনি। এইখানে কোম্পানি একটা বড় মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কাদের সঙ্গে করেছে? এই এনএমডিসির সঙ্গে করেছে। কিসের ব্যাপারে দেখতে পাচ্ছেন? টু এক্সপ্লোর রেয়ার আর্থ এলিমেন্টস। তো এই রেয়ার আর্থ এলিমেন্ট এটাকে খোঁজার জন্যই এই দুটো কোম্পানি মিলে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে ফেলেছে। এরপরে রেল সেক্টরের একটি কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড, এইখানে কোম্পানি একটা অর্ডার পেয়েছে। এই অর্ডারের ভ্যালু কত? 95 কোটি টাকা। কাদের থেকে এই অর্ডার পেয়েছে? এই এনএমডিসির সঙ্গে অর্ডার পেয়েছে। আর এই অর্ডারে আরবিএনএল এরা কি করবে? এখানে দেখতে পাচ্ছেন এই ট্র্যাক রিফারবিশমেন্ট করবে, মানে আগের কিছু ট্র্যাক ছিল সেগুলোকে আবার সংস্কার করবে। আর কোথা থেকে অর্ডারটা পেয়েছে? ছত্তিশগড় থেকে অর্ডারটা পেয়েছে কোম্পানি। এরপরে দুটো কোম্পানি সাগর সিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই অন্ধ্র সিমেন্ট, এই দুটো কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। কিসের ব্যাপারে? যদি অন্ধ্র সিমেন্টের কথা বলি, এর প্রমোটারে কারা রয়েছে? এই সাগর সিমেন্ট রয়েছে। তো এই সাগর সিমেন্ট এরা কি করতে চলেছে? এই অন্ধ্র সিমেন্টের প্রায় 7.24% স্টেক বিক্রি করতে চলেছে। কিসের মাধ্যমে বিক্রি করতে চলেছে? ওএফএস এর মাধ্যমে বিক্রি করতে চলেছে। কত শেয়ার বিক্রি করবে? 66.76 লাখ ইকুইটি শেয়ার বিক্রি করবে। তবে ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এই 52 টাকা পার শেয়ার রাখা হয়েছে। কিন্তু যদি দেখেন স্টকটা ইতিমধ্যেই এই 51 টাকাতে ট্রেড করছে, মানে ওএফএস এর যে প্রাইস সেটা কিন্তু এর উপরে রাখা হয়েছে। তো এই কোম্পানির যে পারফরমেন্স সেটা দেখা কিন্তু ইন্টারেস্টিং হবে। এরপর একটি কোম্পানি পাওয়ার মেচ প্রজেক্ট লিমিটেড 6.20% পড়ে বন্ধ হয়েছে। তবে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কোম্পানির জন্য কিছু পজিটিভ খবর এসেছে। এইখানে কোম্পানি এই আদানির তরফ থেকে 710 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই 5খানা 660 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই আদানিকে দেবে এই কোম্পানিটা। এবং এই যে কন্ট্রাক্ট এটা দেখতে পাচ্ছেন লং টার্ম কন্ট্রাক্ট, এই এপ্রিল 2026 থেকে মার্চ 2031 পর্যন্ত এই কন্ট্রাক্টের ভ্যালিডিটি থাকবে। এরপরে ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ ডেটাও সামনে এসেছে, যেমন এই হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডব্লিউপিআই এর ডেটা গতকালই এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা এটা কিছুটা নেগেটিভ দিকে এসেছে, মানে বেশি এসে গেছে। আর এই যে ইনফ্লেশন এটা যত বেশি আসবে সেটা মার্কেটের জন্য খারাপ। দেখতে পাচ্ছেন অনুমানের থেকেও বেশি এবং এর আগের তুলনাতেও বেশি। তবে এর উপর মার্কেট সেভাবে খুব বড় রিয়াকশন দেখাবে না। তবে এটা কিছুটা চিন্তার ব্যাপার। দেখতে পাচ্ছেন প্রায় পরপর এই যে ইনফ্লেশনের ডেটাটা এটা কিন্তু অনুমানের থেকে বেশি আসছে। এই 0.30 অনুমান ছিল, 0.83% এসেছিল এর আগে ডিসেম্বরের যে ডেটা এসেছিল। তারপর দেখতে পাচ্ছেন 1.25 অনুমান থেকে 1.8 এসেছিল। তারপরে 2 এর অনুমান থেকে 2.13 এসেছিল। এরকম যদি বারবার খারাপ আসে সেটা কিন্তু কিছুটা নেগেটিভ হিসেবেই ধরা হবে। এছাড়াও ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্টের যে রেট সেটাও সামনে এসেছে। যদি ওভারঅল কথা বলি তাহলে ইন্ডিয়ার যে জবলেস রেট সেটা কিছুটা পড়েছে। পড়ে কত হয়েছে? 4.9%। কারণ এই আরবান যে এমপ্লয়মেন্ট সেটা ইমপ্রুভ হয়েছে। তবে টোটাল যে জবলেস রেট এটা যেমন ভালো সংকেত দিচ্ছে তেমন কিছুটা খারাপ সংকেতও দিচ্ছে অন্য একটা ডেটা। সেটা কি? এই ইয়থ আনএমপ্লয়মেন্ট, মানে যুবকদের যে আনএমপ্লয়মেন্টের রেট সেটা কিন্তু বেড়ে গেছে। 4 মাসের মধ্যে সব থেকে বেশি এসেছে। কত এসেছে? 14.8%। এই 15 থেকে 29-এর মধ্যে জব ক্রিয়েশনের যে পরিমাণ সেটা অনেকটাই কমছে। এটা কিন্তু কিছুটা চিন্তার ব্যাপার। এরপরে ইউএস এবং আমেরিকা এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধের ব্যাপারে আলোচনা করি, এইখানে দেখতে পাচ্ছেন এই ইউএস তারা কি করেছে? স্ট্রাইক করে দিয়েছে এই মিলিটারি ফেসিলিটির ওপর। কোথায় করেছে? এই ট্রেড জোন ইন ইরান চাবাহার, এই যে চাবাহার পোর্ট রয়েছে সেখানেই অ্যাটাকটা করেছে এই ইউএস এর জেট। তো এটা কেন আলাদাভাবে কভার করলাম? এইখানে যদি চাবাহার পোর্ট এর একটু ডেটা দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এর ওনার কারা? এই ইরান পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন। কিন্তু এটাকে অপারেট কারা করে থাকে? এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, মানে ইরানের পোর্ট হলেও আমরা কিন্তু সেটাকে অপারেট করে থাকি। আর এটা একটা বড় ট্রেড জোন বলতে পারেন। আর এটা কিন্তু ইন্ডিয়ার জন্য কিছুটা চিন্তার ব্যাপার, কারণ ইন্ডিয়া পরিচালিত একটা পোর্টের কাছাকাছি এই যে অ্যাটাক সেটা কিন্তু হয়েছে। এরপরে কথা বলবো গ্লোবাল কিছু মার্কেটের ইন্ডেক্স নিয়ে। যদি এই দুবাইয়ের মার্কেটের কথা বলি, দুবাইয়ের যে রিয়েল এস্টেট মার্কেট রয়েছে সেখানে একটা ভালো পতন দেখতে পাওয়া গেছে। এর আগের দিনেই দেখতে পাচ্ছেন প্রায় 4.42% পড়েছে এবং এখানে এক মাসের দেখতে পাচ্ছেন 32.67% পড়েছে। 5 দিনে 15% পড়েছে। এবং কিসের জন্য পড়েছে দুবাইয়ের মার্কেট? কারণ দেখতেই পাচ্ছেন এতদিন এই যে দুবাই সেটাকে সেফ জোন হিসেবে ধরা হতো, কিন্তু বর্তমানে এই ইরান ইউএস এদের যুদ্ধের পরে কি হচ্ছে, এই দুবাইয়ের যে রিয়েল এস্টেট রয়েছে তার অনেক কিছু দেখতে পেয়েছে এই ইরানের যে ছোঁড়া মিসাইল তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে দুবাইয়ের উপর মানুষের কিন্তু বিশ্বাস আস্তে আস্তে কমছে, ভরসাও কমছে এবং সেই কারণে এই যে রিয়েল এস্টেট মার্কেট সেখানে কিন্তু পতন দেখা যাচ্ছে। এরপরে পার্শ্ববর্তী একটি দেশ এই পাকিস্তান। যদি এই পাকিস্তানের ইন্ডেক্সের কথা বলি, পাকিস্তানেরও একটা ইন্ডেক্স রয়েছে, সেটা হচ্ছে করাচি 100। দেখতে পাচ্ছেন প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে এবং এক মাসেও দেখতে পাচ্ছেন প্রায় 14%-এর কাছাকাছি ডাউন হয়েছে। আর এরকম বড় পতন কেন দেখা যাচ্ছে একটা ইন্ডেক্সে? কারণ এই পাকিস্তান এরা বারবার কি করে থাকে, এই যে আইএমএফ রয়েছে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের থেকে লোন নিয়ে থাকে। যখন এই পাকিস্তান এরা লোন পেয়ে থাকে তখনই তাদের স্টক মার্কেট বাড়ে। আবার যখন লোন পাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা কমে যায় তখন পাকিস্তানের স্টক মার্কেট কিন্তু আবার পড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন নেগোসিয়েশন বিটুইন পাকিস্তান অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওভার দ্য রিলিজ অফ এ USD 1 বিলিয়ন ট্রাঞ্চে হ্যাভ রিপোর্টেডলি স্টলড এগেন। মানে $1 বিলিয়ন লোন পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আবার থমকে গেছে। কারণ এই পাকিস্তানকে লোন পেতে গেলে, শুধু পাকিস্তানকে নয় সব দেশকে লোন পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়, যেটা কিন্তু এই পাকিস্তান পারছে না বর্তমানে। তো এই লোন পাবে না এই খবরে পাকিস্তানের স্টক মার্কেট কিন্তু পড়ছে। তারপরে ট্রেড ডিল যদি আমাদের ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর কথা বলি, এরকম তো খবর সামনে এসেছে রাজেশ আগারওয়ালজির কাছ থেকে যে এই ট্রেড ডিলের ব্যাপারটা আবার নতুনভাবে নেগোসিয়েশনের টেবিলে যাবে, বর্তমানে পজ করেও রাখা হয়েছে। এবং এই ব্যাপারে একটা দেশ এই যে ট্রেড ডিল সেটাকে তো ক্যান্সেলই করে দিয়েছে। কারা ক্যান্সেল করেছে এখানে দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু প্রথম যারা এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিলটা ক্যান্সেল করলো। তারপরে এই সুপ্রিম কোর্টের ট্রাম্পের ট্যারিফ নিয়ে অর্ডারের পরে কারা এই এক্সিট নিয়েছে ট্রেড ডিল থেকে, এই মালয়েশিয়া। এটা দেখতে পাচ্ছেন ডিক্লেয়ার করে দিয়েছে কিসের ব্যাপারে, ট্রেড ডিল উইথ ইউএস ইনভ্যালিড। তো আমেরিকার সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা ইনভ্যালিড, এই ব্যাপারে মালয়েশিয়া ঘোষণা করে দিয়েছে। এবং এটাই প্রথম কান্ট্রি যারা এই সুপ্রিম কোর্টের রায়ের পরে এই ট্রেড ডিল থেকে বেরিয়ে এলো। আর এই ক্রুড অয়েল এখানে কেমন সংকেত দেখা যাচ্ছে, সেই দেখতে পাচ্ছেন 102-3 এরকম জায়গাতে এখন ঘোরাঘুরি করছে, কিছুটা শান্ত হয়েছে এই ক্রুড অয়েল। আর এই ক্রিপ্টো মার্কেট এই বিটকয়েন এখানে প্রায় 0.70% তেজি দেখা গেছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম, এখানে কিন্তু মোটামুটি একটা ভালো তেজি এসেছে। যদি 5 দিনে দেখেন প্রায় কিন্তু 13% বেড়েছে এই ইথেরিয়াম। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।